সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশিদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ আপনি কেন হাওর এবং উপকূলীয় এলাকায় আবেদন করবেন না। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2025 সালে যে কোনো সময় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 17 এবং 18তম শিক্ষক নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন এবং এই গণবিজ্ঞপ্তিতে একটি সার্টিফিকেটের মেয়াদ বা বয়স থাকবে 3 বছর, অর্থাৎ 3 বছরের মধ্যেই আপনি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করার পরে 3 বছরের মধ্যে যে কয়টি গণবিজ্ঞপ্তি হবে সেই কয়টিতে আবেদন করতে পারবেন। প্রতি বছর একটি করে শিক্ষক নিবন্ধন সার্কুলার দেওয়ার জন্য এমপিও নীতিমালায় রয়েছে এবং প্রতি বছর 3টি করে গণবিজ্ঞপ্তি দেওয়ার মতো ক্ষমতা এনটিআরসির হাতে রয়েছে। তারা বছরে 3টি গণবিজ্ঞপ্তি দিতে পারবে। তো যাই হোক, আপনি হাওর এবং উপকূলীয় এলাকা আগে আসে হাওর এলাকা। হাওর এলাকা বলতে নিম্নভূমি বা নিম্নাঞ্চল বলা হয়। যেমন কিশোরগঞ্জের আমি যে উপজেলায় রয়েছি সেটি হলো ইটনা উপজেলা। ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, নিকলি, এরকমভাবে প্রায় 8 থেকে 10টি উপজেলা রয়েছে যেগুলো হাওরের মধ্যে নিমজ্জিত। অর্থাৎ এইগুলোতে আপনার দীর্ঘ 6 মাস আপনার ফেরি বা বোটে বা ট্রলারে চলাচল করা লাগে এবং এই সকল অঞ্চলগুলোতে যখন রাত্রিতে আপনার আত্মীয় স্বজন কেউ মারা যাবে বা কোনো একটি দরকারে আপনি বাড়িতে যেতে পারবেন না, অর্থাৎ ভোর পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। কারণ নদী পার হইতে হয়, দেখা যায় যে 7টা 8টার মধ্যে ওই অপোজিট সাইড থেকে আসাও যায় না, আবার এই সাইড থেকে যাওয়াও যায় না। যেগুলো হাওর এলাকা রয়েছে, যেমন সিলেটের সুনামগঞ্জ হাওর রয়েছে, আজমেরিগঞ্জে হাওর রয়েছে সিলেট জেলার মধ্যে, এবং কিশোরগঞ্জে রয়েছে, এরকম নেত্রকোনায় রয়েছে, তারপরে কুড়িগ্রাম রয়েছে। তো এই ধরনের হাওর এলাকা যেগুলো রয়েছে এগুলো আবেদন করার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করে আবেদন করবেন। বিশেষ করে নারী প্রার্থীদের ক্ষেত্রে বলি, এই সকল অঞ্চলে ফ্যামিলি নিয়ে থাকা এবং চাকরি করা, প্রাইভেট পাওয়া, তারপরে আপনার আরও অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে এগুলো অধিকাংশ কম এবং এই সকল অঞ্চলে জীবনযাপন অত্যন্ত ব্যয়বহুল, অর্থাৎ আপনার টাকা খরচ বেশি, তারপরে চলাচলের খরচ বেশি। যেমন অন্য একটি স্থানে যদি আপনি 500 টাকার বাজার করেন, সে এইখানে আসলে পরে হাওর এলাকায় যেহেতু নৌকাতে বিভিন্ন পণ্য আনা নেওয়া করা হয় এবং এক স্থান থেকে আরেক স্থানে সরানোরা হয়, তো সেই ক্ষেত্রে প্রত্যেকটি জিনিসের দাম বেশি। যেমন নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোর দামও এখানে বেশি থাকবে হাওর এলাকা সবগুলোতে। তারপরে আসি উপকূলীয় এলাকা বলতে উঁচু ভূমির যে অঞ্চলগুলো, যেমন রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এই অঞ্চলগুলোতে যেহেতু পাহাড়ি উপজাতিরা বসবাস করে তাদের জন্য এই পরিবেশটা তাদের জন্য সহনীয়। কিন্তু আপনি যদি যান, নিয়মিত থাকেন, তাহলে আপনার কাছে এখানে অনেকটি অস্বস্তিকর মনে হবে। তো সুপ্রিয় পানির সমস্যা থাকে উপকূলীয় এলাকাতে, চলাচলের সমস্যা, নিরাপত্তার সমস্যা, বিল্ডিং ভবন অবকাঠামোর সমস্যা, ছাত্রছাত্রী থাকে কিন্তু প্রাইভেটের অনেক ধরনের সমস্যা হয় এবং জীবনযাত্রার মান খুব নিম্নমানের হয়, জিনিসপত্রের দাম খুবই বেশি হয়। তো সর্বদিক দিয়ে হাওর এবং উপকূলীয় এলাকায় যদি চলতে চান, ঢাকার থেকেও আরও 5 থেকে 10% বেশি টাকা ব্যয়ে এই সকল অঞ্চলে চলতে হয়। অর্থাৎ আমি দেখেছি এই যে একটি পণ্য যদি আমি কিনতে যাই, দেখা যায় আমার এলাকায় যদি সেটি একটি নির্দিষ্ট পণ্য 18 টাকা বা 20 টাকা থাকে, তো ঢাকা শহরে সেটি 25 টাকা, আর এখানে দেখা যায় যে ওটি 26 টাকা কিংবা 27 টাকা। মানে এই সিস্টেম সবগুলো জিনিস রয়েছে হাওর এবং উপকূলীয় এলাকায়। তো এই বিষয় বিবেচনা করে এবং নারী প্রার্থীদের বিষয় বিবেচনা করে আবেদনের সময় অবশ্যই আপনি কোন এলাকায় আবেদন করছেন, সেটা কি পৌর এলাকার মধ্যে, না ইউনিয়ন পরিষদের মধ্যে, না হাওর এলাকা, না মফস্বল এলাকা, কিংবা প্রতিষ্ঠানটি কোন পর্যায়ে রয়েছে, সে বিষয়টি জেনে শুনে বুঝে এবং আবেদন করবেন। এবং সেই প্রতিষ্ঠানগুলোতে কারিগরি যুক্ত আছে কিনা এবং এর সাথে মাদ্রাসার সাবজেক্ট আছে কিনা, কিংবা আরও কী ধরনের রয়েছে, এবং ওই মাদ্রাসা বা স্কুল বা ওই কলেজগুলো আসা যাওয়ার জন্য রিক্সা ব্যবহার করা, মোটরসাইকেল ব্যবহার করা যায় কিনা, বা বিল্ডিং অবকাঠামো কেমন রয়েছে, সেগুলো দেখে দয়া করে আবেদন করবেন, তাহলে পরবর্তীতে আর আপনাকে পস্তাতে হবে না। তো সম্মানিত ভিউয়ার্স, হাওর এবং উপকূলীয় এলাকার যে সমস্যাগুলো আপনাদের তুলে দিলাম, সিদ্ধান্ত নেওয়ার আপনার, আর আবেদন করার দায়িত্ব আপনার। শুধু আমরা আপনাদের পরামর্শ দিয়ে যাচ্ছি যে কোন বিষয়টি ভালো এবং কোন বিষয়টি খারাপ। আশা করি ভিডিওটি বুঝেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন।
ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী 2025-এর 17 এবং 18তম শিক্ষক নিবন্ধনের ভাইদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি। তো ধন্যবাদ সবাইকে।